তাহলে শিক্ষক বন্ধুরা আবার আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি বিএড প্র্যাকটিকাম বিষয়ের উপর। আগে যে দুটো পড়িয়েছিলাম সেটা হচ্ছে সিমুলেশন অর্থাৎ টিচিং স্কিল বা শিক্ষণ দক্ষতা। আমরা সেখানে যে যে দক্ষতা নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো হলো কি, প্রথমে পাঠ অবতারণা, তারপরে রিইনফোর্সমেন্ট বা উৎসাহ দান। এখন যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে কি প্রশ্নকরণ, যেটাকে আমরা বলছি কোশ্চেনিং। প্রশ্নকরণ বা কোশ্চেনিং একই বিষয় রাখতে পারি আমরা। এখানে বিষয় ভূগোল, একক ভূমিকম্প রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা। একই বিষয়ের উপর তুমি সবগুলো দক্ষতা করতে পারো। আলাদা আলাদা বিষয় নিয়েও, আলাদা আলাদা বিষয়ের টপিক নিয়েও তুমি কিন্তু তোমার লেসন প্ল্যান তুমি তৈরি করতে পারো। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয় ভূগোল, একক হচ্ছে এই ভূমিকম্প। আমি লিখে দিলাম ভূমিকম্প। তাহলে এখানে রূপরেখা কি, বিষয়ের রূপরেখা, এই ভূমিকম্প সম্পর্কে ডিটেলস আমি কিন্তু এখানে একটা ব্রিফ আকারে আমি লিখে দেবো। তারপরে আমরা চলে আসবো যে উপাদান, ভাষার স্বচ্ছতা, শিক্ষণের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন, নতুন দিশা সৃষ্টি, শিক্ষার্থীদের উত্তরদানের ভিত্তিতে পাঠের অগ্রগতি আর উত্তরদানের সহায়ক সূত্র। এই পাঁচটা 1, 2, 3, 4, 5 পাঁচটা উপাদানের ভিত্তি করে আমরা প্রশ্নকরণ করব। তাহলে বন্ধুরা প্রশ্নকরণ বলতে কি, অর্থাৎ কোশ্চেনিং, অর্থাৎ শিক্ষক মহাশয় যখন পাঠদানের সময় কি করে শিক্ষার্থীর কাছে কিছু প্রশ্ন করেন, সেই প্রশ্নটা কিরকম হবে, কিভাবে আমরা প্রশ্নকরণ করতে পারি তারও একটা নির্দিষ্ট কিন্তু রূপরেখা দেওয়া হয়েছে। এই রূপরেখাটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে শিক্ষক মহাশয় যখন শিক্ষাদান করবে, অর্থাৎ তোমরা যখন কোনো বিষয় শিক্ষার্থীর কাছে উপস্থাপন করবে তখন তোমরা কিন্তু এই স্কিলটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবে। তাই এই ছোট ছোট স্কিলগুলোকে আমরা ছোট ছোট ভাগে আমরা অনুসরণ করছি। যখন আমরা একসঙ্গে পড়াবো, একসঙ্গে কোনো বিষয় শ্রেণীকক্ষে আলোচনা করব, তখন কিন্তু এই স্কিলগুলো কিন্তু একসঙ্গে আমরা অ্যাটাচ করে পড়াবো। তাই চলো দেখে নিই ভাষার স্বচ্ছতা। যখন তুমি প্রশ্নকরণ করবে শিক্ষক মহাশয়, কিছুই এই বিষয়টা একদম সহজ, কিছুই ব্যাপার নয় যে শিক্ষক মহাশয় ভাষার স্বচ্ছতা কথা অর্থ হচ্ছে কি, তিনি যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নটা যেমন কি হয় একদম পরিষ্কার ভাষায় লেখা হয়। আমি যদি এই ভূমিকম্প থেকে প্রশ্ন করি তাহলে আমরা বলতেই পারি যে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি। ভাষার স্বচ্ছতা বলতে বোঝায় এটা যে আমি যে ভাষাতে প্রশ্নটা করছি সেটা যেমন তার স্বচ্ছতা বজায় রাখে, আর কিচ্ছু নয়। দ্বিতীয়, শিক্ষণের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন, অর্থাৎ আমি যে সবগুলি প্রশ্ন করব, আমি যে প্রশ্নগুলি করব সেই প্রশ্নগুলি যেমন শিক্ষণের উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন থাকে। শিক্ষণের উদ্দেশ্য বলতে কোনগুলো, এটা একটু বুঝে নাও। আমরা লার্নিং ডিজাইন শিখেছি, সেখানে দেখবে আমরা স্মরণ করা, অনুধাবন করা, তারপর হচ্ছে কি বিশ্লেষণ, সৃজন, মূল্যায়ন, এই যে 5 থেকে 6টা ক্ষেত্র আলোচনা করেছিলাম, সেখান থেকে আমরা যে যে প্রশ্ন করেছিলাম ঠিক এখানেও কিন্তু সেখান থেকে একটি একটি করে প্রশ্ন করতে হবে। যেমন কি স্মরণমূলক প্রশ্ন করব আমি কি, তাহলে আমি বলবো যে ভূমিকম্প কোথায় হয়, এটা স্মরণমূলক প্রশ্ন। বা ভূমিকম্প মাপার যন্ত্র কে আবিষ্কার করেছে, কে কাকে দিয়ে প্রশ্ন করে যদি যে উত্তরগুলো পাবো সেগুলো কিন্তু আমরা স্মরণমূলক প্রশ্ন করব। তাহলে এরকম 5টা যে টপিক আমরা ক্ষেত্র দেখেছিলাম সেই ক্ষেত্র থেকে আমরা এই প্রশ্নগুলো করব। সেটি হবে শিক্ষণের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন। নতুন দিশা কি, অর্থাৎ ভূমিকম্প পড়ানোর সময় আমি শিক্ষার্থীদের এমন কিছু প্রশ্ন করব যে প্রশ্ন তার দিকে নতুন কিছু চিন্তা তাদের মনে উদ্রেক ঘটাতে পারে, অর্থাৎ নতুন দিশা দেখাতে পারে। আমরা যদি বলি কিরকম, যে ভূমিকম্প পড়াতে পারতে আমি যদি বলি যে আমাদের কলকাতা একটি ভূমিকম্প বলের মধ্যেই কিন্তু পড়েছে, অর্থাৎ আগামী দিনে কলকাতাতেও কিন্তু খুব বেশি পরিমাণে ভূমিকম্প দেখা দিতে পারে। এই ধরনের যখন প্রশ্ন করব সাধারণত শিক্ষার্থীরা কি হবে, তাদের মনে প্রশ্ন থাকবে কলকাতায় ভূমিকম্প হবে, আমরা তো আগে জানতাম কোথায়, পর্বত যেখানে অবস্থিত সেখানে ভূমিকম্প হতে পারে। তাহলে কলকাতায় তো কোনো পর্বত নেই, তাহলে কলকাতায় কেন হচ্ছে ভূমিকম্প বেশি দেখা যেতে পারে।
তাহলে এই ধরনের প্রশ্ন যখন করব সেটাকে হচ্ছে নতুন দিশা সৃষ্টি। নেক্সট যে টপিকটা আলোচনা করব, শিক্ষার্থীদের উত্তরদানের ভিত্তিতে পাঠের অগ্রগতি। শিক্ষার্থীদের উত্তরদানের ভিত্তিতে পাঠের অগ্রগতি, এটা তো যে বিষয়টা মানে বুঝতে পারছো যে শিক্ষার্থীদের উত্তরদান, অর্থাৎ যে শিক্ষার্থীকে আমি প্রশ্ন করব তার উত্তরদানের ভিত্তিতে পাঠের অগ্রগতি। বিষয়টা কেমন বুঝাই? আমি যদি বলি যে ভূমিকম্প সম্পর্কে পড়াচ্ছি, তো যে ভূমিকম্পের ফলে কি হয়, রাস্তাঘাট কি হয়, ফেটে যায়, ভূমি ধস নামে, এটা বলতে পারি। আমি বলতে যে আমি প্রশ্ন করলাম শিক্ষার্থীদের যে ভূমিকম্পের ফলে কি হয়, শিক্ষার্থীরা উত্তর দিল ভূমিকম্পের ফলে ধস হয়, বললাম। আমি যখন আবার প্রশ্ন করলাম আচ্ছা ধসের ফলে কি হয়, ধসের ফলে তখন শিক্ষার্থীরা উত্তর দিল, কি উত্তর দিল? উত্তর দিল যে ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, রাস্তাঘাট বসে যায়। আমি আবার প্রশ্ন করলাম রাস্তাঘাট বসে গেলে কি হবে, রাস্তাঘাট বসে গেলে কি যান চলাচলের কি হবে, বিঘ্ন ঘটবে, ঘর বাড়ি ধ্বংস হলে মানুষজন বসবাস করতে পারবে না। তাই দেখো আমি প্রশ্ন করছি আর শিক্ষার্থী উত্তর দিচ্ছে, তাহলে সেই উত্তরদানের ভিত্তিতে আমি কি করছি, প্রশ্নটাকে এবং আমার শিক্ষাদানের পাঠটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেটাই হচ্ছে শিক্ষার্থীদের উত্তরদানের ভিত্তিতে পাঠের অগ্রগতি। নেক্সট 5 নম্বর, উত্তরদানের সহায়ক সূত্র। উত্তরদানের সহায়ক সূত্র মানে কি, যে আমি সবকিছু বললাম দিয়ে আমি একটা প্রশ্ন করলাম। কিরকম ধরনের প্রশ্ন করলাম, এমন কিছু প্রশ্ন করলাম যে শিক্ষার্থীরা সেই প্রশ্নের উত্তরটা তারা দিতে পারছে না, তখন আমরা কি করব, শিক্ষার্থীদের কিছু ক্লু দেবো। আমরা উত্তর ক্লু দিই না, দেখেছি তো বিভিন্ন মজাদার খেলার সময় না উত্তর দিতে পারে, প্রথম ক্লু, দ্বিতীয় ক্লু, তৃতীয় ক্লু, এরকম ক্লু দিতে থাকে। তেমনি সেটাকেই বলা হয় উত্তরদানে সহায়ক সূত্র। ধরো আমি যদি বলি যে ভূমিকম্প বলয় পৃথিবীতে কটি আছে, এখন এটা বলতে পারছে না ছাত্ররা, তাহলে আমি কিভাবে তাদের ক্লু দেবো, আমি তাদেরকে কিভাবে ক্লু দেবো? আমরা যখন বলতে পারি যে দেখো যে তোমরা বলো তো যে ক্রিকেটে যখন আমরা বল খেলি, ক্রিকেট বল খেলি অর্থাৎ ক্রিকেট খেলি, তাহলে কি কি থাকে সেখানে? ব্যাট থাকে, অর্থাৎ যে ব্যাট ধরে সে ব্যাটার, যে বল করে সে বোলার, যে ব্যাটারের পেছনে থাকে তাকে বলা হয় উইকেট কিপার। তাহলে উইকেট কিপার এবং ব্যাটারের মধ্যে কি থাকে বলতো, যাতে বল লাগলে বোল্ড হয়ে যায়, তখন ছাত্ররা মনে ভাববে কি থাকে, উইকেট। আচ্ছা উইকেট কত, 3টে থাকে না 4টে থাকে? তাহলে তখনই এবারে এই ধরনের আমি ক্লু দিই, তাহলে তখন বলবে হ্যাঁ ভূমিকম্প বলয় তো পৃথিবীতে 3টে আছে, তাহলে আমরা সহজেই উত্তরটা পেলাম যে ভূমিকম্প বলয় 3টি রয়েছে। তাহলে এটা হচ্ছে উত্তরদানের সহায়ক সূত্র। এইভাবে 5টা উপাদানকে যখন আমি একসঙ্গে মিলে ডেমনস্ট্রেশন দেবো, তখনই আমি এই প্রশ্নকরণ দক্ষতাটাকে খুব সহজভাবেই উপস্থাপন করতে পারবো। কি শিক্ষা বন্ধুরা, ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি তোমাদের এই বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধে হয়, তাহলে তোমরা অবশ্যই বোঝার ক্ষেত্রে কি অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট বাক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, গুড বাই।